আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ই প্লাস টিভির রাতের সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কিছু অসচেতন উপরস্থ কর্মকর্তা ও দায়িত্বহীন ব্যক্তির কারণে নষ্ট হয়ে গেল একটি সুন্দর ভবিষ্যৎ। বৌদ্ধ ভিক্ষু মহাসভা প্রথম প্রণয়নবার্ষিকী। মশার উপদ্রব নিয়ে এলাকাবাসীর মতামত। নগরীর বিভিন্ন সৌন্দর্য ও উন্নয়নের চিত্র। নবনির্বাচিত কাউন্সিলরদের মতামত। চামড়া ব্যবসায়ী গুদাম থাকাকালে না জানিয়ে গুদাম ভাঙচুর করা হয়। মাদ্রাসার বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিলেন। অনুষ্ঠিত হলো দোয়া মাহফিল। বিমা দিবস উপলক্ষে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের কথা বললেন। স্টেডিয়াম মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিলেন ই প্লাস টিভিকে। ৩১ নং আনকর নির্বাচনে জয়ী হওয়া প্রার্থী জনাব মাসুমের বক্তব্য। এখন শুনবেন বিস্তারিত। নগরীর সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন শ্যামলী আবাসিক এলাকা পশ্চিম ষোলশহর ৯০৬/২ এবিসি হাউস, তৃতীয় তলায় ইসরাত জাহান জেনি, বয়স ১০, পঞ্চম শ্রেণীর ছাত্রী। গত ২৬/৩/২০২০ আনুমানিক ৩ ঘটিকার সময় ব্যালকনিতে পড়ে থাকা অ্যালুমিনিয়ামের পাইপ সরাতে গিয়ে গ্রিল না থাকায় ১১,০০০ ভোল্টেজ কারেন্টের পাইপে শর্টকে আটকে যায়। এই ঘটনায় ৮ মাস হওয়ার পরও কোনো মামলা হয়নি এবং বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ না দেওয়ায় মা বাবার বিশাল অঙ্কের খরচ পোহাতে হচ্ছে। এ নিয়ে প্রতিবেদন করলেন ই প্লাস টিভি। হ্যাঁ মা, তুমি কেমন আছো মা? ভালো আছো? হ্যাঁ, তোমার যে ঘটনাটা হয়েছিল অ্যাক্সিডেন্টটা কখন হয়েছিল ঘটনাটা বলো একটু। ২৬শে মার্চ। হ্যাঁ, লকডাউনের সময় কিভাবে হয়েছিল মা ঘটনাটা? আমাদের বেলকুনির পাশে ১১,০০০ ভোল্টের তার গেছিল। হ্যাঁ, তো বেলকুনিতে লুমিনার একটা পাইপ পড়েছিল। হ্যাঁ, ওটা আমি তুলে রাখতে গেছি, ওখান থেকে তারটা আমাকে টান দিয়েছে। মানে অ্যালুমিনিয়াম পাইপটা কোথায় পড়েছিল? মাটিতে, মানে বেলকুনিতে। তখন ওই পাইপটা তুমি তুলতে গেছিলা, তোলার সাথে সাথে পাইপটা তোমার ওই তারের সাথে লাগছে না? হ্যাঁ, ওটা টান মারছে, ওই তারে টান মারছে। হেভি ভোল্টেজ তারটা পড়েছিল, ওইটা টান মারছে। তোমাদের বাসাটা কয়তলা ছিল আম্মু? ৩ তলা। ৩ তলা। তারটা ৩ তলা থেকে মানে কোথায় কোন জায়গায় পড়ছিল? পড়ে নাই, হ্যাঁ, এটা লাগানো ছিল, লাগানো ছিল বেলকুনির একদম কাছে ছিল, মানে পাশ দিয়ে গেছে তারটা। হ্যাঁ, রাইট, তারটা তোমাদের বিল্ডিং এর পাশ দিয়ে গেছে। তো আজকে যে তারটা অনেক অনেক বিল্ডিং হতেছে, কিন্তু বর্তমানে যে তারগুলা পিডিবি বলেন বিভিন্ন জায়গায় মানে ওরা না তদারকি না করার কারণে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। অনেকে যে 3D প্ল্যানগুলো দিতেছে, কে ১১,০০০ ভোল্টেজের পাশে কীভাবে প্ল্যান দেয়, এইটাও একটা দেখার বিষয়। ১১,০০০ ভোল্টেজে তার গেল, এই মধ্যে বিল্ডিং ৩ তলা বিল্ডিং বা ৪ তলা বিল্ডিং প্ল্যান দেয়। আজকে ছোট একটা শিশু, একদম ফুট একটা শিশু, আজকে কিছু অসচেতন মহলের কারণে তার জীবনটা আজকে পঙ্গু, বিভিন্ন বিরাট একটি হাতে। তো তুমি এই জন্য মা কাকে দায়ী করতেছো বলো, তুমি কাকে দায়ী করো বলো এই জন্য? আমাদের জমিদার গ্রিল দেয় নাই, তারপরে ওয়াকফ অফিস ওই তারটা দিছে, তার কভার দেয় নাই, তারপরে সিডিএ ওরা করছে, তারপরে পাঁচলাইশ থানার ওসি আমার আম্মু যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ওনার কাছে মামলা করতে গেছিল, উনি আমাদের মামলা নেয় নাই। উনি বলছে যে আমরা মামলা নিতে পারবো না, আপনি কোর্টে যান। থানায় তখন মামলা নেয় নাই। তো এখন যে বর্তমানে তোমার যে সমস্যা যেগুলা, এখন তোমার যে পরিস্থিতি যে হাতের বা পায়ের, তো এখন বর্তমানে তুমি কি অবস্থার মধ্যে আছো বলো মা? এখন তোমার এই বর্তমানে যে ইয়াটা আছে, এটা সারাতে গেলে তো অনেক প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন হবে। তোমার আম্মু আব্বুর থেকেও সেরকম তো কোনো ইয়া নেই। তো তুমি সচেতন মহল যারা আছে বা বিত্তবান ব্যক্তি যারা আছে, তাদেরকে কিছু বলার তোমার আছে? যে বাংলাদেশের মধ্যে অনেক সচেতন মহল আছে, অনেক বিত্তশালী অনেক মানুষ আছে, এদেরকে কিছু বলার তোমার আছে বলো মা? আমি চাই আমার আম্মু আব্বু এখন আমার অপারেশনে ৩০ লক্ষ টাকা খরচ করছে, আরও ৬০-৭০ লক্ষ টাকা লাগবে আমার এই অপারেশনগুলো করতে। আমি চাই সবাই যাতে আমাকে সহযোগিতা করে, কারণ আমার আম্মু আব্বুর থেকে এখন সম্ভব না এত টাকা
ব্যয় করার জন্য সম্ভব না। তুমি সব বুদ্ধিমান ব্যক্তি যারা আছে, সচেতন মহলে যারা আছে, তারা যেন এই বিষয়ে এগিয়ে আসে, তোমার এইটাই ইয়া। তো এখন বর্তমানে যে আমিও দর্শকের কাছে বলবো এটাই, যে একটা ফুটফুটে শিশু, একটা কোমল ফুল যে অকালে ঝরে যেতেছে, তা আমি দর্শকের কাছে আমার এই প্লাস টিভি থেকে, আমি প্লাস টিভির পক্ষ থেকে আমি দর্শকের কাছে একটি অনুরোধ করব, যারা আছেন দর্শকরা, যারা আমার এই চ্যানেল দেখবেন, তারা যেন এই শিশুর দিকে তাকিয়ে, মেহরবানি করে শিশুর দিকে তাকিয়ে একটু সহায়তা করেন, একটু সহায়তা করে তার ফ্যামিলির মোবাইল নম্বরটা আমি দিব, তার ফ্যামিলির মোবাইল নম্বর আমার এই সিঙ্গেল লেখা থাকবে, এই নাম্বারের মধ্যে যোগাযোগ করে আপনারা তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে আপনারা যদি কোনো তার প্রদীপ দাঁড়ানোর কোনো উদ্দেশ্য থাকে বা তার কোনো সহায়তা করার ইয়া থাকে, তাহলে তার মোবাইলে যোগাযোগ করে, তার আমার মোবাইলে, তার আব্বার মোবাইলে যোগাযোগ করে, আপনার পার্সোনালভাবে যোগাযোগ করে তাকে সহায়তা করবেন। এটা আমি প্লাস টিভি থেকে এটা আমি একটা আপনাদের কাছে দর্শকের কাছে আমি একটা দাবি চাইতেছি যে এই সচেতন এই ফুটফুটে বাচ্চারা এই আবারও চায় খেলার জন্য, এই আবারও চায় ফুটফুটে বাচ্চাদের সাথে হাঁটবে, ঘুরবে। আজকে তার কি অবস্থা আপনারা দেখেন, একটা বাচ্চা আজ কি অবস্থা, সে তো তার তো কোনো অপরাধ নেই, সে তো 10টা বাচ্চার মতো বেশি আসছিল দুনিয়াতে। আজকে কিছু কারণে, আমাদের কিছু ভুলের দ্বারা বা আমাদের কিছু সচেতন মহলের ভুলের দ্বারায় যে বাচ্চাটার জীবনটাকে একটা পঙ্গুত্ব একটা যাকে বলা হয় আপনার করে দিল। তো এই জন্য দায়ী কাকে করা হয়? তো এই জন্য সে বাচ্চারা এখনো বর্তমানে সে চায় তার যদি সুচিকিৎসাটা হয়, সে আগের মতোই, সে আগের জীবনটা ফিরে পাবে, আগে যে ফুটফুটের জীবনটা ফিরে পাবে, সে হাসি খুশি খেলতে পারবে। তাই দর্শকের কাছে একটি অনুরোধ, আসেন এই বাচ্চার পাশে দাঁড়াইয়ে মোটামুটি আপনাদের যার যতটুকু তৌফিক আছে, যার যতটুকু করার সামর্থ্য আছে, পাশে এসে এই বাচ্চার পাশে দাঁড়ান। এটাই আমার অনুরোধ। ই প্লাস টিভি থেকে আমি কাইসার আপনাদের রিকোয়েস্ট করতেছি। ধন্যবাদ। 018116903963। ধন্যবাদ। আমি স্ক্রিন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 28তম মহাসংঘনায়ক 21শে পদকপ্রাপ্ত শ্রদ্ধানন্দ মহানায়ক প্রথম বরাদবার্ষিকী নব মনোনীত মহানায়ক, সংঘনায়ক ও উপনায়ক বরণোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের উপাসক বাবু বসু মিত্র বড়ুয়া। মাননীয় ভিক্ষু সংঘ সুধী সজ্জন মণ্ডলী, আপনারা প্রত্যেকে জানেন আমাদের 24তম মহাসংঘনায়ক, আপনারা ভিক্ষু সংঘ, এখানে কিছু ভিক্ষু সংঘ এসেছেন, ওনাদেরকে আবার ওই অনুষ্ঠানের মধ্যে আমাদের বিশ্বাস করে আমাদের আস্থানিত দায়িত্ব প্রদান করেছিল বাংলাদেশ মহাসভা। আমরা চেষ্টা করছি বাংলাদেশ মহাসভা যে 28জন সংঘনায়ক মহানায়ক করেছেন, তাদেরকে স্মরণ করে বর্তমান 29তম সংঘনায়ক, উপসংঘনায়ক। নগরীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব থেকে বাঁচার জন্য সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নিকট দাবি জানায় তারা যেন অতি শীঘ্রই মশার উপদ্রব থেকে রক্ষা পায়। তারা যেন অতি শীঘ্রই মশার জন্য তারা কোনো একটা বর্তমানে সিটি কর্পোরেশন নতুন যে মেয়র উনি যেন যথেষ্ট আমার মশার দিকে একটু নজর দেয়। আর এই বিভিন্ন নানা মশা যেগুলো জামুরি যেগুলো এখানে নিশ্চয় করেছেন যে মশার যে ইয়াগুলা যে স্প্রে বা মশার যে ওষুধ নিবারণ করার জন্য এইটাই এলাকাবাসীর দাবি, যে মশার যে একটা এলাকাবাসী মশার জন্য যে এলাকাবাসীর একটা দাবি, যে মশার জন্য যে তারা তোমার মশার একটা যে ইয়ে করার জন্য দাবি। হ্যাঁ, যেভাবে ব্রেকের মশার খুব উদ্যোগ, মশার খুব উদ্যোগ, মানে মশার উদ্যোগ এত বেশি বেড়ে গেছে, এত উপদ্রব এটা বলার বাইরে। মশা পাচ্ছে না, আমাদের কালকায় নিয়ে যাইতে। হ্যাঁ কাকা, আপনাদের এখন বর্তমানে আপনাদের মশার কেমন উদ্যোগ হচ্ছে? মশা কেমন দাঁড়াইলে যে মশা আলগায় নিয়ে যাবে এই অবস্থা না। নগরীর বিভিন্ন জায়গায় উন্নয়নের চিত্র সৌন্দর্য তুলে ধরেছেন ই প্লাস টিভি। আমি মনে করি এটা একটা
সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিলাম এখানে যে পরিবেশ ছিল আগে, এই পরিবেশে এখান থেকে লোক চলাচল আমরা এটা গড়ে তোলার পরে অনেক এলাকার অনেক এমপি আছে আমাদেরকে এসে নিজে থেকে দেওয়া করে বাবা তোমরা খুব ভালো জিনিস করেছো। আমরা তখন বললাম যে আমরা করেছি কিন্তু এটার মেইন উদ্দেশ্য হচ্ছে মাননীয় কমিশনার সদস্য তো বলে যে এটা খুব সুন্দর জিনিস করেছো। আমরা এখান দিয়ে হাঁটতে পারতাম, এখানে ময়লা পরিবেশ ছিল, লোকে এখানে দাঁড়িয়ে প্রস্তাব করতো, এখানে চিন্তাই হতো। এখন ওই জায়গা থেকে আমরা অনেক আনন্দ উপভোগ করছি। এখানে বসে আমরা কিছুটা গল্প করি, অনেক বয়স্করা আছে এখানে বসে গল্প করে আপনারা একটু দেখবেন। এখানে গানের ব্যবস্থা করা হয়েছে, ছোটো করে সাউন্ড দিয়ে গান চালানো হয়, যেখানে এসে আপনার স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়ারা অনেক সময় চলে যায়। তো এই সময়গুলো তারা কাটবে। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, সুন্দর সুন্দর একটা মানুষজন আসার যে বসার যে একটা উদ্যোগ, সৌন্দর্য একটা গাছের মধ্যে সৌন্দর্য যে একটা উদ্যোগ, এগুলো গান গাইতে আমাদের প্রতিদিন ধারাবাহিক নগরের উন্নয়ন কাজ আমরা তুলে ধরি। আবার যেগুলো অবহেলিত কাজ থাকে ওগুলো আমরা তুলে ধরি, ফ্লাইওভার যেখান থেকে যে এয়ারপোর্ট থেকে যে শুরু যেটা আছে ব্যানার যে সাথে এই মধ্যে ফ্লাওয়ার যে অবহেলিত কিছু কাজ অবহেলিত কিছু কাজ আছে। এটা করা যায় সংস্কার ড্রেনের যে কাজ কাজগুলো রয়েছে, এই কাজের জন্য মোটামুটি উন্নয়নের কাজের সাথে কিছু অবহেলিত কাজ আমাদের প্রতি সপ্তাহে একটি আয়োজন, প্রতি সপ্তাহে আমাদের যে সামনে যে এখন যে ভুলভালো বা মানুষ চলাচলের যে একটা অযোগ্য পরিবেশ, তাদের এলাকাবাসীর দাবি যে সিটি কর্পোরেশন মাঝে মধ্যে কিন্তু পানির ব্যবস্থা করা হলে মোটামুটি যে ভুলভালো কাজের অগ্রগতি যদি পরে হয়, যে এখন বর্তমানে যে পানি ছিলানোর পরে মোটামুটি একটু অগ্রগতি হবে, এইটাই মানুষের যে একটা অগ্রগতি। যে বর্তমানে যে এখন বর্তমানে উন্নয়নের যে কাজগুলো অব্যাহত রয়েছে, যে কাজগুলো হচ্ছে এই কাজ শীঘ্রই সমাপ্ত হবে। খুব অল্প দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সমস্যাটা হয়েছে যে এটা এখান থেকে টার্মিনাল পর্যন্ত করতে আছে 6 বছর 5 বছর। টার্মিনালের এখানে দাঁড়িয়ে 20 ফুট 30 ফুট নালা কষ্ট, বাগদারা দাঁড়িয়ে 5 ফুট। তো পানিটা কোথায় যাবে? রাস্তার থেকে 2 ফুট গভীর, রাস্তার থেকে 10 ফুট 8 ফুট গভীর হতে হবে। নালা থেকে হাল উচল, আগে দিয়ে করতে হবে হাল। কোটি কোটি টাকার লট নষ্ট করতেছে সরকারের টাকা, কিন্তু খালটা করতেছে না। খাল আগে দিয়ে খাল 20 ফুট খাল করতে হবে, তো নালা করতে হবে 10 ফুট, তো নালার পানিগুলো খালে চলে যাবে।
এগুলোর কি প্রকৌশলী তাদের মেধা কি কাজে লাগাচ্ছে এগুলো দেখেন আপনারা এই নালাটা এখানে এখানে যদি বিস্ফোট হয় এখানে এর ফাস্টফুড ওইখানে গিয়ে এখানে মুখে দেখেন ফাস্টফুড এখানে বিস্ফোটের টাঙ্গার দরকার থাকে এখানে ফাস্টফুড ওইদিকে এর ফাস্টফুড এখানে পানি কি আসল থেকে আসছে এখানে বিস্কুট ওইখানে ফাস্টফুড দেখেন এখানে বিস্কুট আছে না নাই আমি কি মিথ্যা বলি আর নবনির্বাচিত কাউন্সিলরগণ এলাকাবাসীর উন্নয়নের পদক্ষেপ ও আগামীতে কাজ করার উদ্যোগ নিয়ে তাদের বক্তব্য দিলেন। প্রথম উদ্যোগ নিয়মিত কার্যক্রম। আমি আগে 5 বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি এবং সেই দায়িত্বের ধারাবাহিকতা রাখার জন্য যে কাজগুলা রুটিন ওয়ার্কগুলি ছিল সেগুলো করেছি এবং জন্ম নিবন্ধন সহ যে কর্মসূচিগুলি নতুন করে নতুন আঙ্গিকে সরকার শুরু করেছে, অনেকগুলি ক্যাটেরিয়া দেওয়া হয়েছে, সেগুলিকে কীভাবে সহজকরণ করা যায়, জনগণের ভোগান্তি লাঘব করা যায় সেই কাজগুলোর উপরে পদক্ষেপ গ্রহণ করেছি। আবর্জনা অপসারণের জন্য একটা শৃঙ্খলা এনেছি এবং রুটিন ক্রাশ প্রোগ্রামের আওতায় ড্রেনেজ ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করেছি। একইভাবে রাস্তার খানাখন্দ ভরার জন্য রুটিন ওয়ার্কগুলি চলছে। ইতিমধ্যে সড়ক বাতিগুলি যেগুলি ডিস্টার্ব ছিল সেগুলিকে আমরা সচল করার কাজগুলো রুটিন কাজগুলো করেছি। এখন নতুনভাবে জনগণের অনেক দাবি আপনার কাছে, যে নতুনভাবে আসছেন, নতুন কোনো কিছু করার আপনার চিন্তাধারা আছে কিনা? নতুন কোনো কিছু তো আসলে আমার কাছে যে দাবিগুলি ছিল সেটা 5 বছর আগে থেকে দাবি এবং সেই দাবিগুলি একটার পর একটা বাস্তবায়ন হচ্ছে, করতে পারবো বলে আমি আশাবাদী। এরপরে আমরা যে টার্সিয়ারি ড্রেনগুলিতে স্ল্যাব স্থাপনের যে কাজ, সে কাজটি ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের আগের প্রকল্প থেকে। আজকে গতকালকে থেকে সলিমুল্লাহ শাহ জামে মসজিদের সামনে কালভার্টের যে নির্মাণ কাজ সেটি শুরু হয়েছে। একই সাথে প্রভাকর ক্লাবের পাশে সে কালভার্টের কাজটিও শুরু হবে। আর চলমান যে কাজগুলি ছিল, স্থগিত ছিল, সে কাজগুলি সচল করার জন্য আমি কাজ করছি। ইতিমধ্যে ওয়াসা যে রাস্তাগুলি কাটিং করছে সেগুলির অনুমতি কোনগুলি নেওয়া আছে সেগুলি তদারকির কাজগুলো করছে। এগুলো আপনার এলাকাতে একটা দাবি, মশার একটা বিরাট উদ্যোগ এই ব্যাপার। দেখুন, মশা নিধনের জন্য যেটার প্রয়োজন এই মুহূর্তে আসলে মশা আমরা চেষ্টা করলেও খুব একটা হবে না, কারণ আপনারা জানেন যে এই সময়টা মশার উপদ্রব বৃদ্ধি পায়। আমি ড্রেনগুলিকে পরিষ্কার করলে মশার প্রজননের ক্ষেত্রগুলি যদি আমরা ধ্বংস করতে পারি এবং নিয়মিত ওষুধ ছিটানোর যে কাজগুলো সেগুলো আমরা করে যাচ্ছি। বটটা বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত আসলে মশার এই উপদ্রব খুব বেশি নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব হবে বলে মনে হয় না, তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের এই মোবারক ভাই আমাদের এলাকার কমিশনার কনসেলর, আমি ওনার সিনিয়র বয়সে, কিন্তু আমি দেখতেছি ওনার আমার কোনো কাজ আমাদেরকে এই মাদ্রাসা এলাকায় প্রত্যেক কাজ উনি কোনোদিন ব্যাক করেনি, কাজ করার চেষ্টা করছে। আর ওনার প্রত্যেক কাজের একটা সিস্টেম আছে, সিস্টেম মতো উনি কাজ করে। কিন্তু বিগত যেগুলো হবে আসবে ইনশাল্লাহ আশা করি প্রত্যাশা এটি আসলাম। যে আপনি বর্তমানে যে বসার পরে আপনার কি চিন্তাধারা? প্রথম উদ্যোগ কি? প্রথম উদ্যোগ তো চলছে যে মানুষের জাতীয় সনদপত্র দেওয়া। এরপরে যে অবস্থা যে কাজগুলো আছে এইসব কাজগুলো চলমান আছে সেই কাজগুলো আমরা তদারকি করছি। একটা ব্রিজের কাজ, রাস্তা ঢালাইয়ের কাজ, এই কাজগুলো 3-4টা কাজ চলছে, এই কাজগুলো আমরা তদারকি করছি। বাকি আমাদের নতুন বিল করছেন, নতুন বাজেট প্রণয়ন হবে, আমাদের যে সকল কাজ বাকি আছে সেই কাজগুলো নিয়ে আমরা এগিয়ে যাবো। আমরা নতুন করে যেগুলো বাকি আছে কাজ সেগুলো আমরা নতুন করে ধরবো, সেটা পূর্ণ করবো। আর বাকি হচ্ছে আমাদের ক্র্যাশ প্রোগ্রাম চলছে। আমাদের মাননীয় মেয়র মহোদয় দায়িত্ব গ্রহণ করার পরের দিনই 100 দিনের একটা কর্মসূচি দিয়েছেন, তার ভিতরে একটা ক্র্যাশ প্রোগ্রাম চলছে প্রতিটা ওয়ার্ডে। আমাদের ওয়ার্ডে 2 এবং 3 তারিখ এই ক্র্যাশ প্রোগ্রামটি চলবে। আমরা বিভিন্ন স্পট ঠিক করেছি, আমাদের মহেশ খাল, নাসির খাল, এগুলোকে ওখান থেকে মাটি উঠিয়ে খালটাকে আমরা খনন করে এটাকে গভীর করে দেওয়া। আর বাকি আমাদের ইন্টারনাল যে ড্রেনগুলো আছে সেগুলোকে সেখানে এখন থেকে কাজ চলছে। আমরা আগে থেকে কাজ করে কাজটা কমিয়ে আনছি, যাতে 2 তারিখ এবং 3 তারিখ সেই কাজগুলো আমরা ব্যাপকভাবে করে আমরা এইগুলোকে অফিস করে দেওয়া যাতে ড্রেনগুলো পরিষ্কার থাকে, যাতে বর্ষা মৌসুমে পানি আটকে না থাকে। এ হচ্ছে আমাদের প্রারম্ভিক কাজ বলে যেতে প্রাথমিক কাজ। এই কাজগুলো করলে হয়তো আমরা আগামী জলবদ্ধতা থেকে কিছুটা নিষ্কৃতি পেতে পারি। আর বাকি হচ্ছে দীর্ঘতে এই প্রশাসক থাকাকালীন সময় ওয়ার্ডগুলোতে জাতীয় সনদপত্র নিয়ে, আমাদের ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে, প্রত্যয়নপত্র নিয়ে একটু ঝামেলা ছিল। আর জন্মসনদটা আমরা এখনও
চালু করতে পারিনি। এখানে সমস্যা আছে, এটা রাষ্ট্রীয়ভাবে এটার সার্ভার খোলা হয়নি, এটা খোলা হলে আমরা সেটাও চালু করব। আর ওয়ার্ডটাকে যেভাবে আমাদের যেটা আমাদের মূল কাজ, আমাদের যে থিম, আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাটগুলো ক্লিয়ার করে দেওয়া, মানুষের চলাচলের বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখা। আমরা 27 নম্বর ওয়ার্ড থেকে আমরা সকলে আমাদের কর্মী ভাইরা যারা আছে এবং তাদেরকে নিয়ে, প্রাজ্ঞ ব্যক্তি যারা আছেন তাদেরকে নিয়ে, আমাদের মুরব্বী যারা আছেন আওয়ামী লীগের তাদেরকে নিয়ে এবং আমাদের সকলকে নিয়ে আমরা একটা জিনিস করতে চাচ্ছি যে রোডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, ওয়ার্ডকে পরিষ্কার রেখে এই ওয়ার্ডটাকে একটা সুন্দর আদর্শ ওয়ার্ড হিসেবে সৃষ্টি করা। আমরা সেই দিকে এগোচ্ছি। আল্লাহর রহমতে আমরা বিশ্বাস করি সকলে এক এবং অভিজ্ঞ থাকে আমরা ওয়ার্ডকে এবার সুন্দর এবং পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে আমরা ঘোষণা করতে পারবো। আমরা এই আশা আমাদের থেকে শুরু করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার নবীন নির্বাচিত হওয়ার পরে আপনার প্রথম উদ্যোগ কি নিতে? আমার 27শে জানুয়ারির নির্বাচনে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমার প্রথম ইশতেহারে ছিল আমার ওয়ার্ডের সন্ত্রাস এবং মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান এবং আমরা এলাকা জনগণের নিরাপত্তার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা কাজ করছি এবং সবাই জনগণকে সংগঠিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনকে নিয়ে আমরা এই সন্ত্রাস এবং পাচারকারীদের, মাদক ব্যবসায়ীদের আমরা নির্মূল করব, এই আশাবাদ ব্যক্ত। এইটাই আপনার প্রথম। এর মধ্যে আপনাকে অনেকে অনেক আশা ভরসা করে বা নির্বাচিত করছে, তাদের জন্য আপনার মনে হয় আর কি করার? আমার এলাকায় অনেকে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আমি এলাকার বিভিন্ন খাল, নালা, নর্দমা, এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এগুলা নিরসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা সিটি কর্পোরেশনের কনজারভেন্সি এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে আমরা আলাপ আলোচনা করে ইতিমধ্যে পরিদর্শন করে আমরা কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি। এগুলো বাস্তবায়ন করে আমরা এটা নিরসন করব এই আশাবাদ। এবং সাথে সাথে আমরা মশার উপদ্রব যে বেড়ে গেছে, এটাকে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা মশা নির্মূল করব। আপনাদের এই ক্লাসকে ধন্যবাদ। নগরের আতুরের ডিপু জাঙ্গালপাড়ার চামড়া ব্যবসায়ী মোহাম্মদ মশিউর রহমান নিয়াজ বর্তমানে ব্যবসায়ী মালিকাধীন থাকা অবস্থায় ডেভেলপ কোম্পানি তার গুদাম ভেঙে দিলেন। তিনি সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানান। হ্যাঁ, আপনার কি সমস্যা এটা বলেন, ঘটনা কি? আমার সমস্যা হচ্ছে, আমি দেশবাসীর কাছে একটা প্রস্তাব জানাতে চাই। আমার এখানে গোডাউন ছিল প্রায় 48-50 বছর আগের। এখানে আমার আব্বা চামড়ার মার্কেটের উপদেষ্টা ছিল, উনি চামড়া মার্কেটের উপদেষ্টা, আমি ওনার ছেলে। তো আমার আব্বা এখানে প্রায় 48-50 বছর ধরে গোডাউন করতেছে। এই আমার আব্বাকে ডেভেলপারকে, জমিদার নাকি ডেভেলপারকে দিছে, এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে এখানে আমাদের হক আছে। হক বলতে আমার আব্বা তখন একটা রিট করছিল, এদের সাথে স্ট্যাম্প করছিল। তো স্ট্যাম্প অনুযায়ী আমি ওনাদের কাছে বারবার গেছি, আমার এটা একটু সমাধান করেন। ওনারা বারবার আমাকে বলছে করব বলে আমার এখানে প্রায় 15-20 লাখ টাকার সাইজ আমানা ছিল চামড়ার। এখন ওনারা আমাকে বলছে যে কথা দিছিল, মানে তোমার সাথে সমাধান করব। এখন ওনারা আমাকে কথা দিয়ে না ভেঙে জোরপূর্বকভাবে এই গোডাউনটা আমার ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পরে ওনাদের কাছে আমি গেছি, বলতেছে বসবো, এখনও বসতেছে না, আরও বরঞ্চ হুমকি দুমকি দিচ্ছে, মানে আমি যাতে এখানে না ঢুকি। তো এই দেশকে এভাবে চলে নাকি? ওনারা আমার আব্বা মারা যাওয়ার আগে কথা দিছিল আপনার সাথে আমি বসে সমাধান করব। আমার আব্বাকে ওনারা কথা দিছিল। যখন আমি আমার ডকুমেন্ট মূলে এই প্রস্তাব রাখি, বিনিময়ে ওনারা আমাকে হুমকি দুমকি দিচ্ছে, হুমকি দুমকিও দিচ্ছে, বলতেছে এখানে আমি যাতে না ঢুকি। এখানে আমার গোডাউন না জানাই আমাকে ভেঙে ফেলছে, প্রায় 15-20 লাখ টাকার মাল ছিল। আপনার দাবি হচ্ছে? আমার দাবি হচ্ছে আমার ডকুমেন্ট অনুযায়ী ওনারা আমার সাথে বসে যাতে এখানে আমার সাথে একটা চুক্তি করে, এবং আমার এখানে আমার হক আছে যাতে আমার সাথে আপনার লিগ্যাল থাকলে বসে কথা বলবে। হ্যাঁ, আমার সাথে লিগ্যালে বসে যাতে একটা সমাধান করে। আমি কোন এখানে আমার সাথে আমার লিগ্যাল ডকুমেন্ট পত্র আছে, আমার ডকুমেন্ট আছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। দামপাড়া
আল জামায়াতুল ইসলামিক ও মসজিদ বাইতুল আজিজ মাদ্রাসার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললেন মুতাওয়াল্লি ও সভাপতি জনাব মোহাম্মদ আবু মনসুর। প্রতিষ্ঠানের কি আপনি? মুতাওয়াল্লি। এখন বর্তমান আপনারা করোনাকালীন সময়ে কেমন আছেন আপনারা? কি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা খুব ভালোই আছি। জি, আমার এলাকাবাসীও করোনা থেকে মুক্ত আছে, আমি যতটুকু জানি আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনার মাদ্রাসা কি এখন রানিং আছে? আলহামদুলিল্লাহ রানিং আছে। রানিং এর মধ্যে কোনো বাচ্চাদের বা কোনো লোকের কোনো সমস্যা বা এরকম কোনো করোনার কারণে কিছু কোনো প্রকার করোনার এফেক্ট বা কোনো কিছু এই ধরনের কিছু আলহামদুলিল্লাহ কোনো কিছু ওখানে সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা চলতেছে বা কোনো সমস্যা বা কোনো কিছুর মধ্যে নেই? নাই, সুন্দরভাবে আলহামদুলিল্লাহ নাই। তো যাক, আপনি আমাদের জনগণের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। জনগণের জন্য দোয়া রইল, আল্লাহর কাছে সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, সমস্ত উম্মতের জন্য দোয়া আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইমানের যে জিন্দেগি দান করে, ওইভাবে যেন আমরা চলি। আপনাদের ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। নগরীর বড়দিঘির পশ্চিম পাড় হযরত মাওলানা আব্দুল মজিদ শাহ মাজারের বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বিমা নিয়ে কথা বলেন ইপ্লাস টিভিকে। উৎসব বলছিল বঙ্গবন্ধু বিমা নিয়ে, এই ব্যাপারটা আপনাদের বিমা মানে বিমার একটা ঘরে ঘরে প্রতিটা জায়গায় মানে বিমার একটা বিকল্প নাই বলে বলছিল, এটা নেই বলে। এটা কিন্তু উন্নত বিশ্বে প্রতিটা ঘরে ঘরে জি আপনার এই বিমাটা করতে হবে। হ্যাঁ, আপনি যখন মিডল ইস্টে যাবেন ওখানে তারা প্রতিটা পণ্যের উপরে করে এবং মানুষের হেলথের উপরে করে, একটা এমনকি একটা ফিঙ্গারের পর্যন্ত বিমা আছে, একটা দাঁতের পর্যন্ত বিমা বিদেশে করে। আমাদের দেশের দুর্ভাগ্য বশত কারণে এটা আমরা 1971 সালে এই দেশে বিমাটা 71 সালের আগে কিন্তু বিমা বাংলাদেশে ছিল। যুদ্ধের কারণে এই দেশের মধ্যে অনেকটা বিমা শিল্পটা বিলুপ্তির পথে ছিল এবং 1972 সালে সর্বপ্রথম জীবন বিমা কর্পোরেশন প্রতিষ্ঠাতার মধ্যে দিয়ে মানুষ যখন বুঝতে পারলো বা দেশের শিল্প উদ্যোক্তারা যখন বুঝতে পারলো আমাদের দেশে বেসরকারি বিমা উন্নয়নের জন্য বেসরকারি বিমা দরকার, প্রথম ন্যাশনাল লাইফ 1985 সালে প্রতিষ্ঠিত করে এবং 87 সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত করে। এইভাবে ক্রমান্বয়ে 2000 বর্তমানে 2000 আজকে 2021 সালে এসে আমাদের বিমা কোম্পানির সংখ্যা দাঁড়ায় প্রায় 34টা। কিন্তু আপনি যেখানে আমাদের 18 কোটি মানুষ, এখানে বিমা সার্ভিস দেওয়ার জন্য যদি উন্নত বিশ্বের সাথে আমরা তুলনা করি, এখানে আমাদের মিনিমাম 100-এর উপরে বিমা কোম্পানি দরকার। সেই তুলনায় আমি মনে করি বিমা কোম্পানিগুলো বর্তমানে আরও কম আছে। বর্তমান সরকার যেটা উদ্যোগ নিয়েছেন বিমা শিল্পকে ডেভেলপ করার জন্য প্রতি ঘরে ঘরে শিক্ষা বিমা সহ স্বাস্থ্য বিমা সহ, এবং ইনার যে উদ্যোগ এই ডিজিটাল বাংলাদেশের মধ্যে এই যেভাবে প্রথম সারিতে উনি উন্নত করার জন্য উনি যেভাবে উদ্যোগ নিয়েছেন, আমি মনে করি উনি যদি
ওনার চিন্তা চেতনা এই বাংলাদেশকে শোনার বাংলাকে শোনার তৈরি করার জন্য একমাত্র বীমা শিল্প হলো উন্নত মাত্রা। কারণ ব্যাংকে কিন্তু যে টাকাটা আমরা দেই আবার নেই, বীমাটা এমন একটা জিনিস, এখানে টাকাটা আপনার সেভিংসের জন্য শুধুমাত্র একটা ক্ষমতা, অর্থাৎ আপনি টাকাটা ডুবাবেন নির্দিষ্ট মেয়াদের আগে টাকাটা তোলার কোনো 1938 সালের আইন দ্বারা মোতাবেক তোলার কোনো সিস্টেম না থাকায় মানুষ এখানে সঞ্চয় করতে পারবে। তাদের দুর্যোগ সময়ে তারা তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা থাকার কারণে এই টাকাটা যখন তখন তোলা যাবে না। স্টেডিয়াম মার্কেটের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নের সৌন্দর্য নিয়ে মতামত জানান মার্কেটের সাধারণ সম্পাদক ইরফান আলী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মিলু ও প্রচার সম্পাদক ইদ্রিস রাজু। আগের তুলনায় অনেক ভালো, আস্তে আস্তে পরিবেশ অনুকূলে সব কিছু অনুকূলে ইনশাল্লাহ আরও ভালোর দিকে যাচ্ছে। একটা 20 বছরের জমানো বা 25 বছরের জমানো একটা জটলা, এটা আস্তে আস্তে ইনশাল্লাহ ভালোর দিকে যাচ্ছে। জটলা ছুটে আসতেছে, সবগুলা সমস্যা আস্তে আস্তে সমাধানের দিকে যাচ্ছে। আগামীতে আপনাদের এই মার্কেট নিয়ে কি চিন্তাধারা একটু বলেন? আমাদের একটা টার্গেট, এই মার্কেটটা যেন একটা মডেল হিসেবে হয়। নিউ মার্কেট যেরকম গাড়ির পার্কিং ভিতরে কত সুন্দর মহিলারা গাড়ি নিয়ে ভিতরে ঢুকে একটা আদর্শ মার্কেট, মুভ করে করে মাল সুন্দরভাবে ঘুরে ঘুরে মাল কিনতে পারে, ঠিক আমাদের এই মার্কেটটাও চট্টগ্রামের মধ্যে একটা মডেল। আমাদের সাবেক মেয়র নাসির সাহেব ওনার অক্লান্ত পরিশ্রমে এই জটলাগুলা ছোটানোর জন্য যে পরিশ্রম করছে এবং আমাদেরকে যে ফিডব্যাক দিচ্ছে, এই ফিডব্যাকের কারণেই, এই সহযোগিতাটার কারণেই আমাদের মার্কেটে আল্লাহ দিলে আমরা এগিয়ে যেতে পারতেছি। এবার সামনে অনেকগুলা প্রজেক্ট আছে, আমরা যদি এগুলো কামিয়াবি করতে পারি ইনশাল্লাহ এটা একটা চট্টগ্রামের জন্য একটা মডেল। পরিষ্কার পরিচ্ছন্ন আসলে পরিচ্ছন্ন এটা তো দেখেন। হ্যাঁ বলেন তো যে স্টেডিয়াম মার্কেট বিগত সময় এই মার্কেটের ঐতিহ্য আর বর্তমানের ঐতিহ্য আকাশ পাতাল ডিফারেন্স। যে এক সময় যে এখানে এই মার্কেটের মধ্যে সন্ত্রাস বা চাঁদাবাদ বা বিভিন্ন খারাপ প্রকৃতির যে প্রতিকালয়রা এখানে সবসময় অবস্থান করত, আর বর্তমান সাবেক যে মেয়র আজমান নাসিরের সময় মোটামুটি এই মার্কেটের চিত্র পাল্টিয়ে যায়। স্টেডিয়াম এলাকার চিত্রটা পাল্টিয়ে যায়। আগে সাবেক আগের সময় কি অবস্থা ছিল আর বর্তমান সময় কি ছিল? তখন অবস্থা তো এটা তো সবাই জানে, এটা প্রতিকালয় ছিল, অনেকে বলে প্রতিকালয় হিসেবে ব্যবহার হয়েছিল। এখানে অনেক মার্ডারও হয়েছে, নোংরা পরিবেশ ছিল, বাট এখন 26 সুন্দর আদম নাসিরের ভাইয়ের উদ্যোগে আমরা আজকে এই পর্যায়ে আসছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আরও অনেক কাজ আছে। 31 নং আরকান ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সরকার দলীয় প্রার্থী জনাব মাসুম জয়ী হওয়ার পর আগামী চলার পথের পরিকল্পনা নিয়ে ইপ্লাস টিভিকে সাক্ষাৎ দিলেন। ঘটনা ঘটেনি বা সুন্দরভাবে প্রতিটা কেন্দ্রের মধ্যে সুন্দর আছে। ইলেকশনে কি প্রাপ্তি দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখেছেন গতকাল বহুল কাঙ্ক্ষিত নির্বাচন মনে করছি আমি, যে 3 দিনবার এই নির্বাচন নিয়ে আমাকে ভোট যোগ দেওয়ার অনুমতি হয়েছে। তো এলাকার জনগণের
ভালোবাসা নিয়ে জনগণের ভোট তারা দিয়েছে, শত শত জনগণ ভোট কেন্দ্রে গিয়েছে। তারা আমাকে দীর্ঘ ভোটের ব্যবধান আমাকে জয় করেছেন। আমার তো অবশ্যই অনুভূতি বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি কৃতজ্ঞ আমার এলাকাবাসীর কাছে, ভোটারদের কাছে, আমার নেতা কর্মী ভাইদের কাছে। আগামীতে আপনার চিন্তাধারা কি করার আসলে আমাকে মানুষ ভোট দিয়েছে আমার কাছ থেকে ভালো কিছু পাওয়ার আছে এলাকাতে। আমার জীবনের আগামী দিনের শ্রেষ্ঠ সময়গুলো আমি এলাকার জনগণের কল্যাণে কাজ করার জন্য বদ্ধ করি। এটাই আমার ডিউটি, এটাই হচ্ছে আমার স্বভাব। মানে ভালো বিদায় আজকে চেয়ারম্যান নির্দেশে আমি ক্যাশ প্রদান করার জন্য আসছি। এবার অনুভূতিটা বলো, অনুভূতিটা বলো। আল্লাহর কাছে এই ক্লাস টেলিভিশনকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। দিয়ে পত্রিকা উত্তর সমৃদ্ধি লাভ করবে এই ছোট্ট গ্রামের, কারণ জাহাঙ্গীর সুন্দর করে শুভেচ্ছা জানালে দেখেছেন সেখানে শিক্ষার এক্সামিনেশন ডেট কবে ছিল। আমরা 2021 সালে এসে 2028 সালে এক্সামিনেশন পরীক্ষা লিখতেছি। এটা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না। যখন মাননীয় শিক্ষামন্ত্রী বলেন আপনি সাত কলেজের প্রতি দয়া দেখাচ্ছেন, আমরা মধ্যে একটু ইয়ে হয় মতো বন্ধ করে দেন। হ্যাঁ দাদা, আপনার নাম? আমার মোহাম্মদ মঞ্জুর। আপনার প্রতিষ্ঠানটার নাম? কতদিন রেজিস্টার দিচ্ছেন এটা? এখন 4 বছর। 4 বছর রানিং হয়েছে। তো এটার কোনো ব্রাঞ্চ তো অন্য জায়গায় নেই? না। লাইট দিতে হবে, লাইটগুলো ঐতিহ্যবাহী টেরিবাজার ব্যবসায়ী সমিতির এই যে আগামী এই মাহে রমজান এবং ঈদকে সামনে রেখে আমাদের সমিতি কর্তৃক বিভিন্ন রকমের আমরা কর্মসূচি আমরা গ্রহণ করেছি। সে পরিপ্রেক্ষিতে বিশেষ করে আমাদের ক্রেতা সাধারণের সুবিধার্থে আমরা এই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং প্রথমে আমরা আমাদের ব্যবসায়ী এবং কর্মচারীদেরকে আমরা সমিতির মাধ্যমে অনুরোধ করেছি। আমি লতিফা বাহাদুর ফেব্রিক্সের প্রোপাইটার। আমি আমাদের উন্নত মানের বয়েল কাপড় এবং কপলিন কাপড় আমরা বাজারজাত করে থাকি। আগামী 10/3/2021 আমাদের নিজস্ব শোরুম রাঙ্গুনিয়া, ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রোয়াজারহাটে শুভ উদ্বোধন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাতের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।